ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটতে পারে এই অনুমান গোটা বিশ্বের ছিলই, কিন্তু 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকে একের পর এক যেসব সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, যেসব ঘোষণা হচ্ছে, তাতে বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে। একেবারে সর্বশেষ তার যে ঘোষণা সেটা হলো ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা এবং সেখানে তিনি একটা রিভিয়েরা তৈরি করবেন, ফরাসি রিভিয়েরার মতো, সমস্ত প্যালেস্তিনীয়দের ওখান থেকে উৎখাত করে। The US will take over the Gaza Strip. And everybody I've spoken to, this was not a decision made lightly. Everybody I've spoken to loves the idea of the United States owning that piece of land, developing and creating thousands of jobs with something that will be magnificent. তোলপাড় শুরু হয়ে গেছে, সেটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, কিন্তু আমরা মূলত মার্কিন বাণিজ্য নীতি, শুল্ক, বিশেষ করে ট্যারিফ এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID এর কাজকর্ম বন্ধ করে দেওয়া আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এর কি প্রভাব পড়তে চলেছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা চলে এসেছি অবজারভার রিসার্চ ফাউন্ডেশন কলকাতার দপ্তরে। এখানে রয়েছেন সেন্টার ফর নিউ ইকোনমিক ডিপ্লোম্যাসি ডিরেক্টর ডক্টর নীলাঞ্জন ঘোষ, তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তার কাছ থেকে আমরা বিষয়টা বুঝে নেবার চেষ্টা করব। ডক্টর ঘোষ, নমস্কার। নমস্কার। আপনি আমাকে প্রথমে খুব পরিষ্কার করে একটু বুঝিয়ে বলুন তো, যে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি আমেরিকার রয়েছে বলে শোনা যাচ্ছে, 2024-এ গুডসের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে পরিমাণটা $1.2 ট্রিলিয়ন। তো ট্যারিফ বসিয়ে, শুল্ক বসিয়ে এই বাণিজ্য ঘাটতি পূরণ করা বা আমেরিকা ফার্স্ট নীতির রূপায়ণ, এটা কি ঠিক পথ? ট্যারিফ হচ্ছে ইকোনমি বা ডোমেস্টিক ইকোনমিকে প্রোটেক্ট করার একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট। তো এক্ষেত্রে এখন বড় জায়গাটা হচ্ছে যে ট্রাম্পের যেটা প্রথম প্রবলেম যেটা শুরু হয়েছিল, যেটা US চায়না ট্রেড ওয়ার, সেটা ওনার প্রথম দফা যখন 2016-তে ট্রাম্প আসেন, 2018-তে উনি এই ট্যারিফটা ইম্পোজ করেন চাইনিজ প্রোডাক্টের উপর। এবং চাইনিজ প্রোডাক্টের উপরে ওনার দুটো বড় জায়গা ছিল। একটা বড় জায়গা হচ্ছে যে যেটা ট্রেড ডেফিসিট, ইউএসএ যেটা ট্রেড ডেফিসিট, এমনি ইউএস কিন্তু একটা জেনারেলি তার ওভারঅল যেটা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, যেটা ডেফিসিট, যেটা ওরা কিন্তু একটা ডেফিসিট, ট্রেড ডেফিসিট ইকোনমি। ভারতবর্ষও তাই, ট্রেড ডেফিসিট ইকোনমি। তার মানে আমরা বেশি ইম্পোর্ট করি দেন বেশি যতটা না এক্সপোর্ট করছি, সেটা হতেই পারে ঠিকই, কিন্তু একটু ব্যাখ্যা এখানে প্রয়োজন। সেটা হচ্ছে যে এটা গুডসের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে আমেরিকার পরিস্থিতিটা কিন্তু সেরকম নয়। না, এটা খারাপ ভালোর জায়গাই নয়। জায়গাটা হচ্ছে যে আমাদের ইকোনমি কতটা সেলফ সাফিসিয়েন্ট কোন কোন জায়গায়। এখন এই নয় যে কোনো জায়গাতে ট্রেড ডেফিসিট আছে বলে সেই ইকোনমি খারাপ ভালো, এটা প্রশ্নই নয়। আমাদের প্রয়োজন আছে, আমরা সেই জন্য সেটাকে রপ্তানি করব, যেটাতে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেটাকে আমরা আমদানি করব। তো এবার সেই এক্সপোর্ট ইম্পোর্ট এইভাবেই আর কি ঘটনাটা হয়। এবার 2018-তে যখন হয়, এই যে ট্রেড ইমব্যালেন্সের একটা প্রশ্ন ছিল যে যত আজকে পুরো যেটা ট্রেড ডেফিসিট যেটা রয়েছে তার অ্যারাউন্ড 40 থেকে 50% এই রেঞ্জে ভ্যারি করছিল চায়নার কন্ট্রিবিউশন। এবং যে কারণে চায়নাকে অলমোস্ট একটা শিক্ষা দেওয়ার জন্য উনি সেই সময়তে 818টা প্রোডাক্ট যেগুলো চায়না থেকে ইম্পোর্টেড হচ্ছে তার উপরে 25% ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন 2021 থেকে তারাও যখন চলে আসে, সেই সময়তেও কিন্তু এই ট্রেড ওয়ারটা অ্যাকচুয়ালি কন্টিনিউড হয়। এফেক্টেড কারা হয়? এফেক্টেড হয় এই ধরুন আমার আর আপনার মতো এন্ড কনজিউমাররা। এবং চায়না, এখানে ইউএসএতে দেখা গেছিল যে প্রায় আপনার মাসে খরচা এদের বেড়ে গেছিল এই ট্যারিফ বসানোর জন্য, এক একটা হাউস হোল্ডের লেভেলে প্রায় $600 করে মাসে খরচা বেড়ে গেছিল এই ট্যারিফ ওয়ারের জন্যে।
এবং সেটাতে এসেনশিয়ালি তাদের যেটা ওয়েলবিং, কনজিউমার ওয়েলবিং, সেটাতে একটা ন্যাচারালি একটা প্রভাব পড়বে। প্রভাব তো পড়েইছে। কিন্তু ইনফ্লেশন, সেটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে ইনফ্লেশন। Inflation। এবং যখন আমি একটা লার্জ স্কেল ট্যারিফ বসাচ্ছি, ধরুন এই এতগুলো কমোডিটি, 818টা প্রোডাক্ট, আর চাইনিজ কমোডিটি যেখানে মার্কেট ছেয়ে গেছে, আমাদের ভারতবর্ষ চাইনিজ কমোডিটি তো মার্কেট ছেয়ে আছে, সুতরাং আজকে তার উপরে ট্যারিফ বসালে সব থেকে বেশি ইম্প্যাক্টেড হবে। কিন্তু কারণ বেশি পয়সা খরচ করতে হচ্ছে তো এই সাধারণ নাগরিকদের, এটাই বলা হচ্ছে। এবার আরেকটা বড় জিনিস এখানে, কাকে সব থেকে বেশি এফেক্ট করে? এটা কি বড় লোকদের এফেক্ট করে, না মিডল ক্লাসকে এফেক্ট করে এবং মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তকে এফেক্ট করে? সব থেকে বেশি এফেক্ট করে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তকে, কারণ যার ইনকামের সব থেকে বেশি প্রপোর্শন কনজাম্পশন এক্সপেন্ডিচারে যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠবে, সেটা হচ্ছে যে 2018-তে চীনের সঙ্গে এই পণ্যের ক্ষেত্রে যে ট্রেড ডেফিসিটটা আমেরিকার $418 বিলিয়ন ছিল, সেইটা যখন 2024-এ $295 বিলিয়ন নেমে আসে, তখন কি এটা বুঝতে হবে যে কোথাও একটা এটা ওই ট্যারিফ বসানোরই ডেফিনেটলি, মানে তাহলে তো এটা বলবেই যে ট্রেড ডেফিসিটটাই তো ঘটনাটা হচ্ছে যে আমরা ট্রেড ডেফিসিট দিয়ে অ্যাকচুয়ালি কোনো অর্থনীতির সাকসেস বা ফেলিওরকে দেখার কারণ নেই, এটাই বোঝার চেষ্টা করছি। কারণ ট্রেড ডেফিসিটটা কি, আমার প্রয়োজন আছে একটা দেশের সাথে, আমার সাথে আজকে ধরা যাক, আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, রাশিয়ার সাথে আমাদের ট্রেড ডেফিসিট বেড়ে গেছে। কেন বেড়েছে? তার এই ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, তার কারণটা হচ্ছে যে আমরা রাশিয়া থেকে এখন অনেক সস্তায় ক্রুড পাচ্ছি, কিন্তু অন্যদিকে সেই ক্রুডটা যেটা নিচ্ছি সেইটাকে প্রসেস করে আমরা ইউরোপে অ্যাকচুয়ালি এখন এক্সপোর্ট করছি। তো ইউরোপের সাথে আমাদের ট্রেড সারপ্লাসটা বেড়ে যাচ্ছে ওভার টাইম, মানে এই ট্রেড রিলেশনটা ইমপ্রুভ করে যাচ্ছে। সুতরাং আমি যদি আজকে একটা দেশের সাথে সস্তায় কোনো কমোডিটি পাই আর সেক্ষেত্রে আমার ট্রেড ডেফিসিট বেড়ে যায়, যেটা আমার অন্যদিকে প্রোডাকশন প্রসেসটাকে আরও বেশি কম্পিটিটিভ করে দিচ্ছে, সেক্ষেত্রে একটা দেশের সাথে ট্রেড ডেফিসিট থাকুক। আমার যদি কনজিউমার সেই ট্রেড ডেফিসিটের ফলে যেটা কনজিউমার ওয়েলবিং সেটা যদি বাড়তে থাকে, তাদের পারচেজিং পাওয়ার যদি বাড়ে, এবং এটাও হয় তার জন্যে এই কনজাম্পশন ডিমান্ডটার জন্য যদি আমার ইকোনমিক গ্রোথ হয়, তাহলে আমার সেই ট্রেড ডেফিসিটটা ক্ষতিকারক নয়, কারণ আমার জিডিপিটা বাড়ছে। যার জন্যে আমরা যেভাবে ঘটনাটাকে দেখি, এটা ওই অ্যাবসলিউট অ্যামাউন্ট অফ ট্রেড ডেফিসিট নয়, যেটা 400 বিলিয়ন 500 বিলিয়ন না 200 বিলিয়ন, ওইটা অ্যামাউন্টটা নয়, কত পার্সেন্টেজ অফ জিডিপি, সেইভাবে ট্রেড ডেফিসিটটাকে দেখা উচিত। সুতরাং আমার ওভারঅলটা কি, আমার যদি ইকোনমিটা গ্রো করছে তখন আপনার ট্রেড ডেফিসিট বাড়ছে, কিন্তু আমার ইকোনমি গ্রো করেছে একটা হায়ার প্রপোর্শন দ্যান দ্য ইনক্রিজ ইন ট্রেড ডেফিসিট, তাহলে তো আমার সেই অ্যাবজর্পশন ক্যাপাসিটি আছে এই শকটার। কিন্তু ট্রাম্প তার প্রচার যখন তিনি করছিলেন, সেই ক্যাম্পেইনের সময় থেকে তিনি বলে যাচ্ছেন ট্যারিফের কথা, যার জন্য ট্রাম্পের কথাটাতে দেখবেন মাগা, মেকিং আমেরিকা গ্রেট এগেইন, এটা কিন্তু অনেকটা আমাদের ধরে নিন মেক ইন ইন্ডিয়া বলুন বা যেভাবেই বলুন জিনিসটাকে, কিছুটা এক হচ্ছে যে আমেরিকা প্রডিউস করবে, আমাদের ইন্টারনাল প্রোডাকশন কম্পিটিটিভ হবে এবং এখানকার প্রডিউসাররা সেটা থেকে লাভবান হবে। আমি যে মুহূর্তে এটাকে আমার এখানে কর্মসংস্থান বাড়বে, আমার এখানে সবকিছু হবে। তার মানে এই যে প্রোটেকশনিজম বলুন বা আজকে যখন একটা গ্লোবালাইজড ইকোনমি, সেখানে আমি এই মাগার কথা বলছি, মেক আমেরিকা গ্রেট এগেনের কথা বলছি, এটা স্লোগান হিসেবে শুনতে খুব ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি এই জায়গাটা যেভাবে উনি পৌঁছতে চাইছেন, যেমন অতিরিক্ত 10% উনি ট্যারিফ বসালেন চীনের ওপর আবার, এবং সেটা কার্যকর হয়েছে। মেক্সিকো আর কানাডা, যে দুটি দেশ প্রতিবেশী দেশ, আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, 25% ট্যারিফ তাদের উপর বসালেন, কিন্তু 1 মাসের জন্য স্থগিত রাখলেন, যেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্ট এবং কানাডার বিদায়ী প্রধানমন্ত্রীর কথাগুলো তারা আলোচনার মধ্যে দিয়ে একটা কিছুতে পৌঁছতে চাইছেন। এই পুরো বিষয়টাকে ওয়াল স্ট্রিট জার্নালের এডিটোরিয়াল বলছে ডামেস্ট ট্রেড ওয়ার, মানে চরম নির্বুদ্ধিতার একটা বাণিজ্য যুদ্ধ। এই কনটেক্সটে বলি, মেক্সিকো আর কানাডার টোটাল যদি আপনি আমেরিকান ইম্পোর্ট দেখেন, এর মেক্সিকো আর কানাডা হচ্ছে তার 26% অ্যাকচুয়ালি তার কন্ট্রিবিউশন। সব থেকে বড় অ্যাকচুয়ালি ট্রেড শেয়ার 2023-এর ডেটা হিসেবে প্রায় 14%, 13.72% of total import of US is from Mexico, 12.5% of the total import of US is from
কানাডা। সুতরাং এই যে 26%-এর উপর এরপরেই হচ্ছে চায়না 11.61%। সুতরাং আমি যদি তিনটেকে অ্যাড করি 37 প্রায় 38% আমার ট্রেডিং হচ্ছে এই তিনটে দেশের থেকে। কারণ হিসেবে অদ্ভুত কিছু কথা বলছেন আর কি। এক হচ্ছে বেআইনি অভিবাসন, আর একটা ওই ফ্রেটানল বা মাদকের কারবার। এই দুটো এই ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ ঘটছে, এবং মেক্সিকোতে বেশি হচ্ছে। কানাডাতে কত পার্সেন্ট হচ্ছে? কানাডার জায়গাটা এখন ধরুন উনি তো বলছেন কানাডাকে আরেকটা স্টেট বানিয়ে ফেলবেন। সেটা এখন এইগুলো অনেকটাই পলিটিক্যাল রিজন আছে এর পেছনে। এবার আর একটাও বড় জিনিস হচ্ছে দেখুন যে ওদের যে আজকে যেটা ভারতবর্ষের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তো আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্যও নয়। কারণ ভারতবর্ষের আপনার গ্রোথ রেট যেখানে আপনার 6.5%, 7%, 8%, আমাদের 6.4% ধরুন এই বছরে আমরা প্রজেক্ট করছি। আমেরিকার গ্রোথ রেটটা সেখানে কতটুকু 1.5%, 2% রেঞ্জে মুভ করে। কারণ একটা নেশন যখন অলরেডি গ্রো করে গেছে সেক্ষেত্রে সেটা সেই ঘটনা প্রিভেল করছে না। তো সেক্ষেত্রে তাদের যখন এই ট্রেড ডেফিসিটটা বাড়বে সেটা কিন্তু তাদের গ্রোথ রেটের থেকে বেশি বাড়বে। সুতরাং ট্রেড ডেফিসিট অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি সেটা কিন্তু বাড়তে যেতে পারে। ইকোনমিক্সটা এখানে হচ্ছে জাস্ট ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টস না, কিন্তু এর তো প্রভাব পড়ছে, মানে আপনি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের শেয়ার বাজারের একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছু কিছু দেশ এর থেকে লাভবানও হবে, কিছু কিছু দেশ ডেফিনেটলি কিছু দেশ এটা থেকে লাভবান হবে না, তাদের পক্ষে ক্ষতিকারক। যেমন ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, ইমার্জিং ইকোনমিজ, কিছু ইমার্জিং ইকোনমিজ এতে লাভবান হবে, যেমন ভারতবর্ষ। এটা আগেও হয়েছে যখন চায়না পোস্ট কোভিড, ঠিক কোভিডের পরে চায়না +1 এই ঘটনাটা ঘটছিল, এবং বহু ইনভেস্টমেন্ট আপনার যেটা আমেরিকান কোম্পানি চায়নাতে ইনভেস্ট করে রেখেছিল, তারা ধীরে ধীরে ইন্ডিয়া, ভিয়েতনাম, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া নানান জায়গায় মুভ করে, ব্রাজিল নানান জায়গায় মুভ করে গেছিল। এখন অনেকে বলছে এন্ড অফ গ্লোবালাইজেশন, হোক এন্ড অফ গ্লোবালাইজেশন। সেটাকে আপনি গ্লোবালাইজেশন মানে সমগ্র বিশ্ব এক গ্রাম বা এইসব কথা বলে লাভ নেই। এখন মডেলটা হয়ে গেছে যে আমি রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টের মধ্যে যাব। মানছেন কোথায় ট্রাম্প? না, ট্রাম্প তো এগ্রিমেন্ট প্রথম দফায় এসে যে সংশোধিত নাফটা করলেন, কেমন নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, উনি ট্রাম্প যতগুলো ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে সেগুলোকে উনি ভেঙে দেবেন। এটা হচ্ছে ট্রাম্প মানে হচ্ছে আপনার কেওস, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টেরিয়ান ফেনোমেনন, যাকে এক কথায় যদি আমি ইংরেজিতে বলি। তো সেখানে আজকে যদি উনি যে ধরনের ডিসপেন্সেশনগুলোকে পছন্দ করেন, আমাদের ভারতবর্ষে সেই ধরনের ডিসপেন্সেশন রয়েছে কিছুটা। যিনি বলছেন যে কেন আমরা ইরাকের সঙ্গে যুদ্ধ করতে গেছিলাম, কেন আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করতে গেছিলাম, আমাদের আমেরিকার সরে আসা উচিত যুদ্ধ থেকে, তিনি আবার বলছেন যে মার্কিন সেনা গাজাতে পাঠাবেন ওই প্যালেস্তিনীয়দের। এটা অ্যান্টি এস্টাবলিশমেন্টেরিয়ান অ্যাপ্রোচ, যেটা এক্সিস্ট করে সেটাকে আমি মানি না। এটা আমার মতো হবে। এটাকে কি আপনি আউট অফ দ্য বক্স বলবেন নাকি ইজ देयर এনি মেথড ইন দিস ম্যাডনেস? মেথড তো আছেই, ম্যাডনেস বলবো না, মেথড তো আছেই। যেটা আছে সেটা থাকবে না, অন্য ঘটনা ঘটবে। বাজেটে আমরা এটাও দেখেছি যে কি ক্ষেত্রে আপনার শুল্ক কমানো হচ্ছে, আমদানি শুল্ক। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে ট্রাম্প কিছু বলার আগেই ভারত বিভিন্ন পণ্যের ক্ষেত্রে যেই শুল্ক কমানোর একটা বার্তা দিতে চাইছে। আপনারও কি তাই মনে হয়? এক্স্যাক্টলি তাই। এটা কমপ্লিমেন্টারি, এই জিনিসটা কমপ্লিমেন্টারি। এটা আমি আর একটা জিনিস বারবার বলছি যে এটাকে আপনি শুধু জিও ইকোনমিক্স হিসেবে দেখবেন না, এটা কিন্তু পলিটিক্সও তো জড়িয়ে রয়েছে। জিও ইকোনমিক্সের আর এক পেটে জিও পলিটিক্স রয়েছে, এবং ট্রাম্প ডেফিনেটলি চাইবে এই যে ইন্দো প্যাসিফিকে, এটা চায়নার এগেনস্টে যে ঘটনাটা, এটা কিন্তু ইন্দো প্যাসিফিকে চায়নাকে জব্দ করার বা চায়নাকে কমব্যাট করার আরেকটা দিক। এই যে ইকোনমিক্স, ট্যারিফ ইকোনমিক্স বা ট্রেড ওয়ার, এটা কিন্তু আরেকটা আপনার ইনস্ট্রুমেন্ট অফ জিওপলিটিক্স। এক্স্যাক্টলি, এবং নেগোসিয়েশনের একটা অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে এই ট্যারিফটাকে তিনি ব্যবহার করতে চাইছেন 100%। যদি আপনি বলেন প্যাটার্ন, তাহলে সেখানেও প্যাটার্ন আছে। এইখানে যে প্যাটার্নটা, আরেকটা প্যাটার্ন যেটা নিয়ে বিচলিত আমেরিকার মানে মানুষ তো বটেই, একটা বিরাট অংশের মানুষ এবং রাজনীতিকরা, সেটা হচ্ছে ইলন মাস্ক, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাকে তিনি একটা দপ্তরের মাথায় বসিয়েছেন, যে দপ্তরটা ছিল না, তিনি তৈরি করলেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডোজ,
যার মাথায় তিনি ইলন মাস্ককে বসিয়েছেন, তিনি কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি নন। তিনি কি করলেন, ট্রেজারি ডিপার্টমেন্টের তিনি পেমেন্ট সিস্টেমের সমস্ত তথ্যর অধিকার তার এবং তার টিমের হাতে চলে গেছে। এবং তিনি করলেন কি, ওই ইউএসএআইডি এর দপ্তরকে তিনি আপাতত বন্ধ করে দিয়েছেন এবং বলেছেন যে এখন ট্রাম্প বলেছেন যে এখন আপাতত এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট খাতে অর্থ বরাদ্দ বন্ধ থাকবে, এবং বলছেন যে বাঞ্চ অফ লুনাটিক র্যাডিক্যালস এই ইউএসএআইডি চালাচ্ছে। দেখুন, এটা বন্ধ হবার ফলে কিন্তু জায়গা আছে বিভিন্ন দেশে যে এটার ওয়েলফেয়ার স্কিম যেগুলো চলছিল, ভারতেও চলে, তবে ভারতে অনেক, আফ্রিকাতে সবথেকে বেশি এফেক্টেড আফ্রিকা, বাংলাদেশ এফেক্টেড হবে মেজরলি। এটা সত্যি মিথ্যে বলবো না, কিন্তু অ্যালিজেডলি এই কথাটা বারবার উঠে এসছে যে টু আ সার্টেন এক্সটেন্ট এমন ধরনের এই যে র্যাঙ্কিং ফ্যাঙ্কিং হেনতন হাঙ্গার ইন্ডেক্স তৈরি হচ্ছে, ফ্রিডম ইন্ডেক্স তৈরি হচ্ছে, প্রেস ফ্রিডম তৈরি হচ্ছে, ডেমোক্রেসি ইন্ডেক্স তৈরি হচ্ছে, এইগুলো হ্যাজ বিন প্রমোটেড বাই থ্রু দিস এন্টায়ার মেকানিজম অফ ডেভেলপমেন্ট ফান্ডিং। আমি কি এইটা বিশ্বাস করব যে একাডেমিক ফ্রিডম পাকিস্তানে বেশি ভারতবর্ষের থেকে? আমি বলছি ভারত সূচকের উপরে থাকলে কিন্তু তখন মনে হয় সূচকগুলো খুব ভালো। যাদের মুখে অন্ন তুলে দেওয়ার ক্ষেত্রে বা যারা অপেক্ষা করে থাকে এই আমেরিকার এই সাহায্যের জন্য, এই সাহায্যটা বন্ধ হলে প্রচুর মানুষ ক্ষুধার্ত থাকবে। এটা কি অনেক বেশি বাড়িয়ে বলা নাকি সত্যি? না, এটা আমি সত্যি কথা বলতে কি আমি জানি না ইউএসএড এর কতটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়েছে। $40 বিলিয়ন আমি শুনেছি, এই ফিগারটা বারবার উঠে আসছে। আর তবে এবং বিভিন্ন রোগের যে মোকাবিলা, এটাও সত্যি, এটাও আমি বলি যে এই যে ফান্ডিংগুলো যায় অনেক ক্ষেত্রে এই এদের ফান্ডিংয়ের মডেলটা কিন্তু আমাদের ভারতবর্ষের ফান্ডিংয়ের মডেলের মতো না। চিরকাল ভারতবর্ষের একটা ট্রেডিশনাল ফান্ডিং মডেল, যে কারণে এটাকে অনেক ক্ষেত্রে আইডিয়াল, বহু লিটারেচারে দেখবেন বলা হয় যে দ্য আইডিয়াল ফান্ডিং মডেল ফর ডেভেলপমেন্ট ফান্ডিং মডেল। যদিও আমরা খুব কম, আমাদের প্রপোর্শন মানে ইউএসএ বা চায়না বা এদের তুলনায় খুব সামান্য। আমাদের একটা নন কন্ডিশনালিটি আছে, উই ডোন্ট ইম্পোজ আ কন্ডিশন। এবং আমাদের কখনো যখন কোথাও ফান্ড করাতে সেই দেশে আগে জিজ্ঞেস করে যে তারা অ্যাকচুয়ালি কী চায়। এই নয় যে আমরা একটা টপ ডাউন অ্যাপ্রোচ থেকে আসছি, তোমরা আমাদের নিচে, আমি এই ওপর থেকে দিচ্ছি টাকাটা এবং এই খাতে টাকাটা যাবে। ইউএসএড বা এই মডেলগুলোতে এসেনশিয়ালি কিন্তু তারা নিজেদের একটা ভেস্টেড ইন্টারেস্ট নিয়েই এসেছে এতকাল। এখন এটাকে রিভিউ করার একটা দরকার আছে যে সত্যি কি এবার $40 বিলিয়ন মতো, এবং রিফর্ম তো প্রয়োজন আছে, এটা বলছেন সকলেই। এবার এইটা থেকে যে কিন্তু ইলন মাস্ক করবেন সেটা আমি জানি কি করে বলি বলুন। ইলন মাস্ক এইটুকু দেখতে পারি জানি, একজন ব্যবসাদার, মানে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে না, যিনি এতগুলো বৃহৎ ব্যবসার মালিক, এফিশিয়েন্সি বিশ্বের সবচেয়ে দূরে। তবে এটুকু আমার মতে এটা এফিশিয়েন্সি যদি আজকে সিস্টেমে আনতে হয়, সেটার জন্য কিন্তু ইলন মাস্ক বলুন বা এই ধরনের প্রতিভূ দরকার। যেখানে এফবিআই এজেন্টদেরকে চিঠি পাঠানো হচ্ছে, এক তো তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, বলা হচ্ছে যে তুমি কি ভাই 6 ডিসেম্বরের তদন্ত করেছো? 2021-এর 6 জানুয়ারি কি হয়েছিল আমরা জানি। ক্যাপিটাল হিলে যে দাঙ্গাবাজরা গিয়ে চড়াও হয়েছিল, ট্রাম্প সমর্থকরা, 1500 লোককে তার জন্য কারাবাস হয়েছিল, তাদের জেল থেকে মুক্তি দিয়েছেন ট্রাম্প। তারা নাকি দেশপ্রেমিক। কেমন এবার এই সেই তদন্ত করেছে কিনা, বা ট্রাম্পের মারালাগোর বাড়িতে যত রকমের গোপন নথি ছিল এফবিআই এর, সেই নথিগুলো উদ্ধারে তারা যুক্ত ছিলেন কিনা, এটা জানতে চাওয়া হচ্ছে। এবং যারা সেই সব তদন্ত করেছেন তাদেরকে একদম টার্গেট করা হচ্ছে। তো এটা নিশ্চয়ই মানে তার দিকে যারা থাকবে না বা যারা নিরপেক্ষ হবার চেষ্টা করবে তাদের এখানে জায়গা নেই। এই ব্যাপারটা তো কোনো সরকারের দক্ষতা কুশলতা বাড়াতে পারে না। সেটা আপনি ডেফিনেটলি মানে ওই জায়গা থেকে আসতেই পারেন, মানে এটা পিওরলি পলিটিক্সের জায়গা। মানে এটা কিন্তু মাস্ক আসার মানে এই দায়িত্বটা নেবার পরেই কিন্তু এটা শুরু হলো। সেটা আপনার একটা দিক। সরকারি কর্মচারীকে একেবারে ঢেলে তাদেরকে কর্মচ্যুত করা। অনেক ক্ষেত্রে কি হয় যে আজকে যদি এফিশিয়েন্সি, আমি এইটাকে নিয়ে আমি কি সাপোর্ট করব না কি করবো, কারণ ইন্টারনালি আমরা বুঝতেও পারছি না কি হচ্ছে না হচ্ছে। এখন এটা হচ্ছে একটা হচ্ছে আদর্শগত জায়গা,
আরেকটা হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে যেটা আপনি ইউএসএ এর ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন। হ্যাঁ, এবার আমি ইউএসএ এর প্রসঙ্গে আসি। এখানে একটা বড় জায়গাটা হয়ে যায় যে কনফ্লিক্ট, এটা হচ্ছে আমি আবার একটু অ্যাপলিটিক্যাল জায়গা থেকে প্রসঙ্গটাকে বলছি। এই নীতি থেকে সরে আসছেন, সরে আসাটা মানে ডাইভার্সিটির দরকার নেই, সরে আসাটা মানে ইনক্লুশনের দরকার নেই। হ্যাঁ, সরে আসাটা মানে এবার এই জায়গা থেকে বলি যে $40 বিলিয়ন। এখন $40 বিলিয়ন যদি আমি এইভাবে ভাবি যে 60-এর দশক 70-এর দশকে একটা ডিবেট চলতো দুটো প্রিন্সিপাল নিয়ে। একটা প্রিন্সিপাল হচ্ছে এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ইকুইটি। 90-এর দশক থেকে এই যে ডিবেটটা, মানে এই যে কনফ্লিক্টটা, যে ইকুইটি চাই না এফিসিয়েন্সি, ইকুইটি মানে যেটা ইনক্লুসিভিটি, ইকুইটি থাকলে এফিসিয়েন্সি থাকবে না, এটা ধরে নেব কেন? ধরার কারণ নেই। ইকুইটি হচ্ছে আপনার একটা ভিশনারি, মানে একটা লং টার্ম ভিশন। এফিসিয়েন্সি হচ্ছে একটা ম্যানেজারিয়াল প্রিন্সিপাল, সেটা একটা ম্যানেজারিয়াল ইস্যু। এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার হয়তো ধারণা, বা এলন মাস্কের হয়তো ধারণা, বা এদের হয়তো একটা বদ্ধমূল ধারণা আছে যে ইকুইটি প্রিন্সিপালটা রয়েছে, কিন্তু সেটা প্রমোট করতে গিয়ে এফিসিয়েন্সি হ্যাজ বিন সিরিয়াসলি ইম্পিডেড। এটা হতে পারে ওনাদের ধারণা। এখন সেটার জন্য হয়তো একটা সিস্টেমকে ডিসম্যান্টল করে দেওয়া, এবং একদিনে ডিসম্যান্টল করে দেওয়া, এটা একমাত্র ওদের পক্ষে সম্ভব। পেছনে তো কিছু তথ্য লাগবে, সেটা তো মানে ধরুন আমিও জানি না, লাগবে। আমি বলে দিলাম যে ওই বিরাট মাপের ওয়াশিংটনে যে প্লেন অ্যাক্সিডেন্ট হলো, প্লেনের সঙ্গে ধাক্কা লাগলো, এই যে ঘটনাগুলো, তার পেছনে রয়েছে ডাইভার্সিটি নীতি। এই যে ঘটনাগুলো না, এই ঘটনাগুলো এমন অনেক জিনিস আছে যেগুলোর সম্বন্ধে কেন আমরা কমেন্ট করতে পারছি না। আমরা মনে হচ্ছে যে এটা করে দিয়েছেন, প্রাইমা ফেসি না, সত্যি করা উচিত না। কি ডেটা আছে, কোথায় আছে, সেই ডেটাগুলোই আমাদের কাছে নেই, সামনে নেই। এখন কিসের বেসিস এটা করা হয়েছে? দেখবেন একটা টেক ওভার যখন করা হয় অর্গানাইজেশন, তখন লার্জ স্কেল ছাঁটাই হচ্ছে, এই হচ্ছে, সবসময় সেটা হয়, সবসময় হয়। আর এলন মাস্ক কখনো ছোটোখাটো ডিসিশন নেন না, সবচেয়ে র্যাডিক্যাল ডিসিশন। এবং এটা অ্যাকচুয়ালি আপনার ট্রাম্পের মাইন্ডসেটের সাথে ভীষণ ভালো যায়। ট্রাম্প অলসো বিলিভস ইন দ্যাট। হ্যাঁ, কিন্তু এখানে এফিসিয়েন্সির জায়গাটাতে আমি এই যে ইউএসএ ডেফিনেটলি আজকে ধরুন বহু জায়গায় বহু মানুষ যেভাবে হয়তো খেয়ে পড়ে বেঁচেছে, ছেড়ে দিন যে কত আফ্রিকান লোক খেতে পাচ্ছে সেটা তো অন্য জায়গা, কত বাংলাদেশের লোক খেতে পাচ্ছে সেটা অন্য জায়গা, কত মানুষের চাকরি আছে সেইটা থেকে, এক্স্যাক্টলি, মানে তারাই যারা এখানে চাকরি করতে। এখন এরা কি ক্যান দিস গাইজ বি রি-এমপ্লয়েড? আর এরা ধরুন একজন 20 বছর 30 বছর ধরে যারা একটা পার্টিকুলার মাইন্ডসেট, পার্টিকুলার ভিশন নিয়ে চাকরি করে এসছে, এবং ওই ধরনের সিস্টেমের মধ্যে যদি তারা বলতে হবে ইনএফিশিয়েন্টলি, বললাম যে একটা সিস্টেমটাকে ইনএফিশিয়েন্ট করে দিয়েছে, তাদেরকে আপনি ছাঁটাই করলেন, তারপর তারা এরা কোথায় কাজ করবেন? এই প্রশ্নটা কিন্তু এখন অবধি রয়েই যায়, এবং সেইটা দিস অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু হ্যান্ডেল। যার জন্য এবার ঘটনাটা যেটা হবে, যেটা মানে ট্যারিফ ওয়ার থেকেই শুরু হচ্ছে, যে একটা হচ্ছে আপনার কনজিউমার স্পেন্ডিংয়ের জায়গাটা, আর একটা হচ্ছে যে মুহূর্তে গভর্নমেন্টের তো একটা সাইজেবল লোক রয়েছে না, দিস ইজ অলসো গোয়িং টু অ্যাড আপ টু দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন ইউএস। কিন্তু এখন এই মুহূর্তে ট্রাম্প তিনি যেভাবে ভাবেন, তিনি যদি গাজাকে ভাবতে পারেন যে ওটা ওন করবে আমেরিকা, ওটার মালিকানা নেবে, নিয়ে তারপরে ওখানে সমস্ত যে গুড়িয়ে গেছে এসব ঘরবাড়ি, সেগুলোকে সব সাফ করে আমরা নতুন ঘরবাড়ি তৈরি করে সেখানে আমরা বসাবো। কাদের বসাবো? গ্লোবাল পিপল মানে ওটা প্যালেস্তিনীয়দের নিজেদের বাসভূমি, সেখান থেকে উনি তাদের সরিয়ে দিতে চাইছেন। তার মানে রিয়েল এস্টেট ব্যবসায়ীর মতো একটা কথা অনেকে ভাবছেন, সেটা দেখছেন। তাহলে এইরকম একজন মানুষ যদি আমেরিকার মতো দেশের রাষ্ট্রপতি হিসেবে আরো 4 বছর তিনি থাকবেন, এবং ইলন মাস্ক হচ্ছে তার ডান হাত, কেউ বলছেন বকলমে ইলন মাস্কই ওয়াশিংটনে ক্ষমতার কেন্দ্রে থাকবে এরকম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভারতের সতর্ক হওয়া প্রয়োজন, নাকি? সতর্ক হওয়া তো প্রয়োজন যে সব সময়তে, কারণ ফরেন পলিসি জায়গাটা অসম্ভব ডাইনামিক জায়গা। এই মুহূর্তে যদি বলেন যতগুলো দেশ আছে তাতে সবথেকে অ্যাডভান্টেজাস পজিশনে আমি বলবো ইমার্জিং ইকোনমিগুলোর মধ্যে ভারতবর্ষ রয়েছে। মুশকিলটা হচ্ছে যে যতদিন না আমাদের ওই বিজনেস এনেবলিং এনভায়রনমেন্ট, ওই স্ট্রাকচার, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ওই ধরনের স্ট্রাকচারগুলো তৈরি না হচ্ছে, ততদিন আপনার দেখবেন, এবং স্কিল লেবারটা অত্যন্ত জরুরি জায়গা, ততদিন দেখবেন এই ব্যবসাগুলো কিন্তু মুভ করে যাবে, আমাদের কম্পিটিশন থাকবে ভিয়েতনামের সাথে। আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আমাদের একটা মেজর অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের এখনো লেবার কস্ট চায়নার 1/10 এবং ভিয়েতনামের অর্ধেক। এইটা একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু শুধু লেবার কস্ট দিয়ে সব জাস্টিফাইড হয় না। আমার যদি এই যে স্কিল লেবার কথাটা বললেন, সেটা যদি
প্রোডাক্টিভিটি অফ লেবারটা যদি এখন আমি হাফ প্রাইসে পেলাম লেবারটাকে, কিন্তু তার প্রোডাক্টিভিটি অফ লেবারটা হচ্ছে 1/4, তাহলে তো আমাদের লাভ দিতে হবে। তো ঘটনাটা সেইটাই সেখানে দাঁড়িয়ে। সুতরাং ওই স্কিল সেটটা আমাদের যদি না তৈরি করা হয়, ওই ভিয়েতনামিজ লেবার বা সেই চাইনিজ লেবারের লেভেলে স্কিল সেটটা না তৈরি করা হয়, তাহলে কিন্তু আমাদের মুশকিল। সুতরাং লেবার প্রোডাক্টিভিটি একটা বিশাল জায়গা। আর পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা অবশ্য মানে লাস্ট 5-6টা বাজেটে অত্যন্ত পরিমাণে বাড়ানো হয়েছে, কিন্তু আরও দরকার, প্রচুর পরিমাণে দরকার। সেটা লোক যাচ্ছে আসছে, এই মাইগ্রেশন প্রসেসটা যদি ফর্মালাইজ করে এবং নট ইলিগাল মাইগ্রেশন, বলছে প্রপার সিস্টেমেটিক ইনস্টিটিউশনালাইজড মুভমেন্ট অফ লেবার। এটা মনে হয় না যে ধরুন আমেরিকা থেকে তো লোক বেআইনি অভিবাসী হিসেবে যাচ্ছে না, আমেরিকাতে যে এই ভারত থেকেও এত সংখ্যায় মানুষ, আমি বলছি যেটাকে মডেল বলা হয় আর কি, গুজরাটকে, সেই রাজ্য থেকে কত সংখ্যক বেআইনি অভিবাসী কানাডা হয়ে ঝুঁকছে আমেরিকায় অথবা সরাসরি আমেরিকায় যাচ্ছে। কেন? কারণ এখানে থেকে ওখানে আপনার সম্ভাবনা অনেক বেশি একটা ভালো জীবনে। আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে যে বুঝতে হবে যে ইউএস হোক বা ইউরোপিয়ান ইউনিয়ন হোক, সেখানে এখন স্কিল সেট ডিমান্ডটা কোথায়? সব কিছু তো হাই স্কিল নয়, একটা তো আপনার মিডল লেভেল স্কিল আছে, সেটারও ডিমান্ড আছে, হাই ডিমান্ড আছে। সেই স্কিল সেট গ্যাপটা এই যে লেবার এন্ডাউড ইকোনমি, এই যে লার্জ স্কেল একটা 1 পয়েন্ট আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলছি, ইউথ ক্যাপিটাল বলছি, যেখানে 60% অফ দ্য পপুলেশন ইজ বিলো দ্য এজ অফ 30, হ্যাঁ, সেখানে তারা ফিল আপ করতে পারে কিনা? যদি তারা পারে ফিল আপ করতে, সেক্ষেত্রে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুধু ওই কমোডিটির ক্ষেত্রে নয়, একটা গ্লোবাল মাইগ্রেশন এগ্রিমেন্ট, লেবার মাইগ্রেশন এগ্রিমেন্ট হতে পারে উইথ রেসপেক্ট টু লেবার।